ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঘর ছাড়া। শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছেন দর্শক, মমতা ব্যানার্জির বাড়িতে আগুন দেওয়াতে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয় এবং পশ্চিমবঙ্গে যুদ্ধ শুরু হয়। এদিকে আজ মমতা ব্যানার্জির বাড়িতে আগুন দেওয়ায় শুভেন্দু অধিকারী, এই নিয়ে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়। পশ্চিমবঙ্গের সকল মুসলমানরা একজুট হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে। 21শে জুলাইয়ের আগে প্রতীক নিয়ে দ্বন্দ্বের পরে এবারে লড়াই হচ্ছে পার্টি অফিসে দখলকার। সরাসরি কালীঘাট শিবির বনাম ঋতব্রত শিবিরের লড়াই। ইতিমধ্যেই তৃণমূলের যে কার্যালয় সেখানে তালা দিয়ে দিয়েছেন ঋতব্রত শিবির। পরিষ্কার দাবি, আমরাই আসল তৃণমূল, তাই পার্টি অফিসের দখলও আমার। সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। মমতাদিন মন্ত্রিসভায় সব থেকে দীর্ঘতম মন্ত্রিত্বের লিস্ট ছিল, এবং একাধিক মন্ত্রিত্ব সামলেছিলেন। একাধিক নয়, দীর্ঘতম তালিকা ছিল ওনার, তখন তো অভিমান হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেবো কি করে। ডিমে ভয় পেয়ে যাচ্ছে এবং ডিমের ভয় পেয়ে গিয়ে তারা চলে যাচ্ছে হাইকোর্টে, ডিম ছোড়া যাবে না। আরে বাবা, তোমরা এত বছর করে কমে খেয়েছো, একটু ডিমই তো খাওয়াচ্ছে, কিছু নিচ্ছে তো আর না। এগুলো একান্তই তৃণমূলীয় সংস্কৃতি। তৃণমূলের একমাত্র নীতি ছিল একটাই, দুর্নীতি। সেটাকে অবলম্বন করেই তো সবাই চলেছে। দুর্নীতি করত তৃণমূল দল, এবার তাদের সকল রহস্য উন্মোচন হয় এবং মমতা ব্যানার্জির উপর অ্যাকশন নেওয়ায় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই অ্যাকশনটি নিয়ে কঠিন বিপদের মুখে পড়ে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলিমরা একজুট হয় এবং মমতা ব্যানার্জির পাশে দাঁড়ায়। আপনারা দেখেছিলেন গত রাতে মমতা ব্যানার্জির তৃণমূলের ভবন অন্য একটি তৃণমূল দল দখল করেছিল। আজকে আবার দেখতে পারি মমতা ব্যানার্জির বাসভবনে অ্যাকশন এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয় এই অ্যাকশন নিয়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির তুলপার পরিস্থিতি, গোপনে প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। পরে তারাই দেখবেন হয়তো ওইদিকে নাম লেখাচ্ছে। মজা লাগছে, আমার মা তো বাড়িতে সিরিয়াল দেখাই ছেড়ে দিয়েছে। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অনেক সাধারণ মানুষ ঘর ছাড়, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করার সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে, কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে
নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। কাকে মারেননি? মহুয়াকে অ্যাটাক করেছেন। সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। মমতাদির মন্ত্রিসভায় সব থেকে দীর্ঘতম মন্ত্রিত্বের লিস্ট ছিল। এবং হ্যাঁ, একাধিক মন্ত্রিত্ব সামলেছিলেন। একাধিক নয়, দীর্ঘতম তালিকা ছিল ওনার। তখন তো অভিমান হয়নি, তখন তো অভিমান করে বলতে পারতেন বাকিদের দিন আমায় দিচ্ছেন কেন? এক্ষুনি কিছু বলার নেই। মনে হয় সাথী ছিলেন এবং দীর্ঘতম, ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, উনি তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। अभी नहीं, देखिए कोई डिसीजन ले सकता है, लेकिन एक आदमी जो ममता बनर्जी चीफ मिनिस्टर जब थे तब सबसे बड़ा लिस्ट जिसका था इम्पोर्टेंट मिनिस्ट्री का, कोई अभिमान नहीं था। अभी अभिमान दिखा रहा है। কুণালদা কি বলবেন? চন্দ্রিমা দিও আজকে ছেড়ে দিচ্ছেন, কারণ মনে হয়েছে যাবে তো কি করা যাবে। মমতাদির মন্ত্রিসভায় সব থেকে দীর্ঘতম মন্ত্রিত্বের লিস্ট ছিল। এবং হ্যাঁ, একাধিক মন্ত্রিত্ব সামলেছিলেন। একাধিক নয়, দীর্ঘতম তালিকা ছিল ওনার। তখন তো অভিমান হয়নি, তখন তো অভিমান করে বলতে পারতেন বাকিদের দিন আমায় দিচ্ছেন কেন? না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওনাকে দায়ী করেছেন, এইটাই ওনার খারাপ লেগেছে। আপনারা যা বলছেন সবটা তো আমি, এটা তো চন্দ্রিমা দি নিজে বলেছেন যে উনি ওনার কথা বলেছেন। আমার যখন মনে হবে আমি তখন বলবো। আপনি বলছেন উনি আবার বেগুনের বাচ্চা বলতেন। সেই বেগুনও আজকে মানুষ পচা বেগুন নিয়ে দেখলাম, একদম কি দারুণ টিপ, দোতলায় ছুঁড়ে মেরেছে, বেগুন দিয়ে কাঁচ ফেটে গেছে। আমার দারুণ লেগেছে দৃশ্য দেখে। একটা ডিমে ভয় পেয়ে যাচ্ছে এবং ডিমের ভয় পেয়ে গিয়ে তারা চলে যাচ্ছে হাইকোর্টে, ডিম ছোড়া যাবে না। আরে বাবা, তোমরা এত বছর করে কমে খেয়েছো, একটু ডিমই তো খাওয়াচ্ছে, কিছু দিচ্ছে, নিচ্ছে তো আর না। এবিপি আনন্দতে বিশ্বনাথবাবু তো বসেন, সেখানে তিনি 9টা 10টা অবধি বলে গেছেন তৃণমূল হালকা পিছিয়ে আছে। তিনি একদম বলে গেছেন হালকা পিছিয়ে আছে, যে কোনো সময় ধরে ফেলতে পারে। আমি একদম খুব দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি, আপনারাও যদি ওই দিনের আর্কাইভ যদি কারো কাছে থাকে বা এখন অনলাইনে তো পুরনো ইয়েগুলো পাওয়া যায়, দেখে নেবেন। 12টা অবধি তিনি এই কাজ করেছিলেন। এরা পাল্টি খেতে 2 মিনিট নেয়, মানে গিরগিটিও না, এদের দেখে না মারাত্মক লজ্জা পাবে। মানে এদের ক্লাস করা উচিত গিরগিটিদের, যে কীভাবে রং পাল্টাতে হয়। গিরগিটি, ক্যামেলমিলিয়ন বা অক্টোপাস, যারা রং বদলাতে পারে জলের তলায়, জলের উপরে, আকাশে, এদের কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। এরা 62 লড়াইয়ের সময় এরা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। হ্যাঁ, সমাবেশ হবে, ওনার বাড়ির ছাদে হবে, অসুবিধে কী আছে? উনি তো বলেছেন সমাবেশ হবে, কোথায় হবে তো আর বলেননি। কল্যাণবাবুর বাড়ির ছাদে হবে, মমতা দেবীর টালির চালার উপরে হতে পারে, হরহর করে ভেঙে যেতে পারে আবার। হ্যাঁ, তার থেকে ওনার বাড়ির পাশে যে ঘোষ বিল্ডার্সের বিল্ডিংটা আছে ওইখানে যেন করে, ওটা ভালো হবে। সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ বিশ্বাসকে। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। প্রথমেই একটুখানি মহুয়া মৈত্রকে দিয়ে শুরু করা যাক। এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যান্য যারা এখনো পর্যন্ত এই ডিম থেরাপির প্রত্যক্ষ ভাগিদার বা অংশীদার হয়েছেন, সেই তালিকায় নয়া সংযোজন হলেন মহুয়া মৈত্র। মহুয়া দেবী এর আগে বহুবার সংবাদ শিরোনামে এসেছেন, অবশ্য এবারে প্রেক্ষিত একটু আলাদা। কিভাবে বিশ্লেষণ করবেন? আমি তো ওই দৃশ্যটা দেখে আমি দেখলাম মহুয়া দেবীর ফেসবুক যে পেজ, সেখানে তার আর্তনাদ। 4-5টা দিনে 1-2 লাইভ সাধারণত তিনি করেন এবং যখন প্রোগ্রাম হয় তখন, রোজও করেন না। আজকে 4-5টা লাইভ করলেন।
আমি দারুণ খুশি। এই ধরনের বাতেলাবাজ মহিলার যা ট্রিটমেন্ট হয়েছে, আমি বিশ্বাস করুন দারুণ খুশি। আমি সাধারণত হিংসাকে সমর্থন করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্টের দরকার আছে। যতই বিজেপির রাজ্য সভাপতি বলুন গান্ধীগিরির কথা, এটা নেতাজিরও মাটি, নেতাজির একটু বেশি আমি মনে করি। প্রতিবাদ এইভাবে হবেই, কিচ্ছু করার নেই। উনি যেভাবে উস্কেছেন, উনি তো 4-5 দিন আগে ফেসবুক পেজে তিনি লিখেছেন, দিদি আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেট পেশ করেছেন, তো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেছেন, তো সামগ্রিকভাবে এই নতুন সরকারের বাজেটটা নিয়ে কি বলবেন? না, এক্ষুনি আমি এসব নিয়ে ঢুকছি না, পরে যখন যখন বলার সেগুলো বলবো, সেগুলো যখন যেটা বলার সেগুলো তখন সেখানে বলবো। অনেক সময় বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আমলা নির্ভর, যে আমি জানি না, জানেন না যে বাজেটটা কখন হবে। আমি এটা জানি না, আমি বলে দিয়েছি। আমাকে যেভাবে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি। এবং বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আপনার দায়িত্ব, আপনি সই করেছেন, অথচ আপনাকে সেই সময় তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন তো আনুগত্য তো বটেই, আনুগত্য তো বটেই। যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি। আমি তো আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ করছি। ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে আপনি বাজেট জানেন না, অর্থমন্ত্রী জানেন না। ভয়ঙ্কর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না, এবারের বাজেট হবে এরকম অনেককেই বলে। না না, সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই উনি এমন কথা বলবেন না যেটা উনি শোনেননি কি জানেন না। রাজ্যের অর্থমন্ত্রী জানেন না, অথচ সেটা আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। সেও জানতেন না, অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব সব কথা তো, যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। নির্বাচনে ভরাডুবির পর এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন যারা, অর্থাৎ তার পুরনো নেতা নেত্রীরা, তাদের মধ্যে থেকে আজকে আমরা অন্য ছবি দেখছি। চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলের যে রাজ্য সভানেত্রীর পদ, সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এতদিন ধরে যে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিভিন্ন খারাপ সময় ভালো সময় পাশে থেকেছেন, হঠাৎ করে কেন কালীঘাট শিবির থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি? কেন সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন? আজকের প্রতিবেদনে সেটাই দেখাবো, এবং একাধিক বিস্ফোরক দাবি এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। গত 3রা জুন চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী পদে বসানো হয়েছিল, এবং ঠিক সেই 3রা জুন বেশি সময় কাটেনি, 1 মাস অতিক্রান্ত হতে না হতে আজকে এই চন্দ্রিমা ভট্টাচার্য সেই পদ থেকে ইস্তফা দিলেন। এবং ইস্তফা দেওয়ার কারণ তিনি পরিষ্কার দেখাচ্ছেন যে এতদিন ধরে দল তার উপর ভরসা রেখেছিল, কিন্তু আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ দল নাকি তাকে আর ভরসা করছে না, তার দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে, যার জন্য চন্দ্রিমা ভট্টাচার্য আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রের খবর, গতকালের যে ঘটনা, একেবারে আমরা তৃণমূলের পার্টি অফিস দখল নিয়ে ঋতব্রত শিবির বনাম কালীঘাট শিবিরের যে যুদ্ধ দেখেছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করে নাকি ঘোষণা করেন যে তিনি নিজের দায়িত্বে এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটা ঋতব্রত শিবিরের হাতে তুলে দিয়েছেন, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, যার জন্য আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আরো যেমনটা দেখা যায়, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আজকে যে দাবি করছেন, এতদিন ধরে রাজ্য বাজেট, তিনি এতদিন ধরে অর্থমন্ত্রী ছিলেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু রাজ্য বাজেট কখনো নিজে তৈরি করেননি। এমনকি সাধারণ মানুষ যখন জানতে পারতেন, তার 1 থেকে 2 ঘন্টা আগে তিনিও নাকি বাজেট সংক্রান্ত সমস্ত খবর জানতে পারতেন, এমন দাবিও তিনি করছেন। অর্থাৎ এতদিন ধরে আমরা যে বাজেট রাজ্যে আমরা পরিচালিত হতে দেখেছি, কোনো বাজেটই চন্দ্রিমা ভট্টাচার্য করেননি, এমন বিস্ফোরক দাবি তিনি করছেন। তৃণমূল নেত্রী আগেও যেমন বলতেন, আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে দিই, ঠিক সেই কথাকে মাথায় রাখলে সত্যি সত্যি বাজেট করতো অন্য কেউ, এবং চন্দ্রিমা ভট্টাচার্য কেবলমাত্র সেই বাজেট পেশ করতেন। আজ পর্যন্ত একটাও বাজেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিয়ে বা পশ্চিমবঙ্গ মানুষ সারা বছর কিভাবে পরিচালিত হবে, বিভিন্ন ক্ষেত্রে কত পরিমাণ অর্থ বরাদ্দ হবে, সমস্ত কিছু নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, তা আবারও আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের স্বীকারোক্তির পর প্রমাণিত হয়ে যায়। অন্যদিকে এই যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সরে আসাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে, যেহেতু গতকাল পর্যন্ত আমরা 2 শিবিরের মাঝে লড়াই দেখেছি। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রতর যে শিবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় বৈঠক করেন, সেই ছবিটা একবার দেখা। লিডার হয়ে গেল বাপ্পা, সৌরভ বসু লিডার হয়ে গেল। আমাদের এই প্রায়
ফলে একদিকে যখন তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, দুই শিবির বিভক্ত হয়ে গেছে, এমন সময় মমতাপন্থী যারা বা কালীঘাটপন্থী যারা সেখান থেকেও এক এক করে নাম চড়তে শুরু করেছে। একদিকে যখন তৃণমূলের জনপ্রিয় মুখ ফিরাদ হাকিম চলে গেছে লিতব্রত শিবিরে বহুদিন আগে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়, শুভেন্দু অধিকারীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে যে বিভিন্ন ঘটনা, এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।